জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটাই বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই পুরো আয়োজনে আজ আপনাদের সাথে আমি আছি আখলাকুস সাফা। দর্শক, আজ আমাদের সঙ্গে একদমই সুনির্দিষ্ট তিনটি পয়েন্টে আলোচনা করার জন্য এরই মধ্যে এসেছেন নাসির উদ্দিন নাসির, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের, এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ আছেন আমাদের সঙ্গে, এবং কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে জয়েন করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমান এবং প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। আপনাদের দুজনকেই শুরুতে রাজনীতিতে স্বাগত। আমরা একেবারেই আজকের একটি বিষয়ে যেতে চাই, সেটি হচ্ছে যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে আজ, এবং সেখানে একটি বিষয় আলোচনায় এসছে, সেটি হচ্ছে ভোটারদের বয়স 17 করা নিয়ে, যেটি এরই মধ্যে 27 ডিসেম্বর প্রধান উপদেষ্টা বলেছিলেন তরুণরা সংখ্যায়ও বেশি, দেশের ভবিষ্যৎ নিয়ে তারা আগ্রহী, নিজের ভবিষ্যৎ নিয়ে তারা তাদের মতামত নেয়ার জন্য তিনি মনে করেন ভোটারের বয়স 17 বছর নির্ধারণ হওয়া উচিত। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর নির্বাচন কমিশন আজ বলেছে এটা নিয়ে আলোচনা চলছে, যদি এ নিয়ে রাজনৈতিক মতৈক্য হয় সংবিধান সংশোধনেরও বিষয় আছে, সেক্ষেত্রে এ নিয়ে এগোবে নির্বাচন কমিশন। অবশ্য এর বিপরীত অবস্থান বিএনপির আমরা দেখতে পাচ্ছি। এ নিয়ে আপনাদের মতামত কি? বিরোধিতা করার কি কি কারণ? নাসির উদ্দিন নাসির, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জুলাই এবং আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের যে সংস্কার কমিশনগুলো হচ্ছে বা বিভিন্ন সংস্কারগুলো ইতিমধ্যে সংস্কার কমিশনগুলো কাজ করছে, তার ধারাবাহিকতায় আপনি দেখেছেন যে বাংলাদেশের বড় বড় যে প্রাতিষ্ঠানিক যে কমিশনগুলো হয়েছে সেখানে পলিটিক্যাল ইনস্টিটিউটকে অনেক বেশি শক্তিশালী করার কথা আসলে বলা হয়েছে। সুতরাং এরই মধ্যে 27 ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে ভোটারদের বয়স 17 হতে পারে। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে বাংলাদেশে গত 15.5 বছর ধরে যে প্যাসিবাদ তৈরি হয়েছিল, সেই প্যাসিবাদে যে তিনটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, 2014 সালের একটি বিনা ভোটের নির্বাচন, 2018 সালে একটি নিশিরাতের নির্বাচন এবং 2024 সালের একটি আমির নির্বাচন, সেখানে বাংলাদেশের তরুণরা আসলে ভোট দিতে পারেনি, তাদের মতামত দিতে পারেনি। সুতরাং আমি যেটি মনে করছি সেটি হচ্ছে এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারকে আসলে অগ্রাধিকার ভিত্তিতে তার পলিটিক্যাল ইনস্টিটিউট যেগুলো আমরা গত 15.5 বছর ধরে আওয়ামী লীগ সরকার ব্যাপকভাবে ধ্বংস করেছে, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে সেই পলিটিক্যাল ইনস্টিটিউটগুলো কীভাবে ডেভেলপ করা যায় সে বিষয়ে মনোযোগ দেওয়া উচিত। এবং একই সাথে 17 বছরের যে ধারণা, এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, এটি ওনার ব্যক্তিগত বা সরকারের মতামত আমার যেটি মনে হচ্ছে। একই সাথে আমরা যদি দেখি সারা বিশ্বে গণতান্ত্রিক সূচকে যে রাষ্ট্রগুলো অনেক বেশি উন্নত, যদি আমরা ডেনমার্ক, সুইজারল্যান্ড অথবা সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারত অথবা আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, প্রত্যেকটি গণতান্ত্রিক রাষ্ট্রে কিন্তু ভোটারের বয়স হচ্ছে 18। তাহলে 17 কাদের বয়স? আমরা যদি সেদিকে একটু তাকিয়ে দেখি তাহলে আমরা দেখব উত্তর কোরিয়াতে যেখানে কোনো ভোট হয় না সেখানে মাত্র ভোটারদের বয়স হচ্ছে 17। পূর্ব তিমুরের প্রেসিডেন্ট কয়েকদিন আগে বাংলাদেশের সফরে এসেছিলেন, সেখানে ভোটারদের বয়স হচ্ছে 17, এবং ফিলিপাইনে যেখানে গণতান্ত্রিক ব্যবস্থা খুবই দুর্বল সেখানে হচ্ছে 17। সুতরাং আমরা এই জায়গা থেকে একটু বলতে পারি যে রাষ্ট্রগুলো গণতান্ত্রিকভাবে অত্যন্ত শক্তিশালী বা গণতন্ত্র সূচকে প্রত্যেকটি রাষ্ট্রের ভোটারের বয়স হচ্ছে 18। যে রাষ্ট্রগুলো অপেক্ষাকৃত গণতান্ত্রিক সূচকে কম দুর্বল অথবা গণতান্ত্রিক সূচকে একদম যাদের তারতম্য নেই, বিশেষ করে উত্তর কোরিয়া, পূর্ব তিমুর, ফিলিপাইন, সে রাষ্ট্রগুলোতে রয়েছে 17। সুতরাং আমি মনে করছি এই বিষয়ে আরও আলাপ আলোচনার প্রয়োজন রয়েছে। সরকারের যে পলিটিক্যাল ইনস্টিটিউটগুলো অনেক বেশি শক্তিশালী করার কথা, সেগুলোর বিষয়ে মানে এখনই তাদের বেশি গুরুত্ব আরোপ করা উচিত। বরং 17 যে বিষয়টি সেটি নিয়ে আরও আলাপ আলোচনা প্রয়োজন রয়েছে। একটি গণতান্ত্রিক সরকার যখন আসবে তখন সেগুলো জনগণের মতামতের ভিত্তিতে করা উচিত বলে আমাদের নির্বাচন সংস্কার ব্যবস্থা যে কমিশন, সেই কমিশনের প্রধান এমন একটি তিনি ইঙ্গিত দিয়েছেন যে প্রার্থীদের বয়স সীমা 25 থেকে কমিয়ে সেটা 21 করার একটা প্রস্তাব তারা করতে যাচ্ছেন। এই বিষয়ের সাথে কি আপনার একমত? না, আমরা মনে করছি যে এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারের যে
পলিসিগত যে সংস্কারের বিষয় চলছে, সরকার মূল পলিসির জায়গা থেকে ধীরে ধীরে একটু মনে হচ্ছে দূরে সরে যাচ্ছে। আমাদের যে পলিটিক্যাল ইনস্টিটিউটগুলো গত 15.5 বছর ধরে খুনি আওয়ামী লীগ সরকার যে রকম ধ্বংস করেছে, সেই পলিটিক্যাল ইনস্টিটিউটগুলোকে আমাদের অনেক বেশি ডেভেলপ করতে হবে আগে। কিন্তু তার বাইরে আমার যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সেই পলিটিক্যাল ইনস্টিটিউটগুলো ডেভেলপের পরিবর্তে সরকার সংস্কারের বিষয়ে তার মনোযোগকে একটু দূরে সরে দিচ্ছে। এবং নির্বাচন যে একটি গ্রহণযোগ্য নির্বাচন, যে 2024 সালের গণ অভ্যুত্থান হয়েছিল, যে 14, 18 এবং 24 সালে মানুষ ভোট দিতে পারেনি, জনগণের মতামত উপেক্ষা করা হয়েছে এবং জনগণ যে ভোট দিতে পারেনি, জনগণের যে সরকার ছিল না, সেই সরকার জুলাই এবং আগস্টে দিনে দুপুরে প্রকাশ্যে 2000-এরও বেশি মানুষকে মেরে ফেলেছে। তার বিপরীতে যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা উচিত। আমার মনে হচ্ছে সরকার সেই জায়গা থেকে কিছুটা আস্তে আস্তে দূরে সরে বরং যে সংস্কারগুলো আরও অনেক পরে করা দরকার অথবা জনগণের সরকার আসলে করতে পারবে, সেই সংস্কারে মনে হচ্ছে সরকার একটু বেশি মনোযোগ দিচ্ছে বলে আমার সেটি মনে হচ্ছে। সৈকত আরিফের কাছে জানতে চাই, 17 বছর করতে গেলে তো নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, আর এটা যদি করতে হয় সেক্ষেত্রে সমস্যা কি এবং সুবিধা কি, আপনাদের কি মতামত? নাসির ভাইয়ের আগে কিছুটা বলেছেন, আমি প্রথমেই আমাদের এই 24-এ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, শহীদ আবু সাইদ, মুগ্ধ, শাকিল সহ সকলকে স্মরণ করছি। দেখেন, একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এর আগেও আলাপে নাসির ভাই বললেন যে 17 বছরের দেশগুলো আসলে কোনগুলো, সেটা নিয়ে আলাপ আলোচনাগুলো ছিল যে পূর্ব তিমুর, উত্তর কোরিয়া, সুদানের মতো দেশগুলোতে এই জায়গা আছে। কিন্তু যদি আমরা মনে করি যে এইখানে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণ এখানে নানা রকমভাবে পজিটিভ অর্থে আসতে পারে, সেটি নিয়ে সে বিবেচনা হতে পারে। কিন্তু প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য হাজির করলেন, এবং তিনি তো একজন সকলের যে সম্মিলিত লড়াই, যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের ফলে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, সেই সরকারের প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। ফলে সেখানে তার মতামত, ব্যক্তিগত মতামত কিন্তু বাকি কমিশনকে অনেক বেশি ইনফ্লুয়েন্সের জায়গায় নিয়ে যায়, তারা ব্যক্তিগতভাবে ইনফ্লুয়েন্স হতে পারেন। কিন্তু আমরা বয়সটা 17 থেকে 16 করব বা 15 করব না 18 করব, বা যারা প্রার্থী হবেন তাদের বয়স কি কমানো হবে কিনা, এইটার প্রক্রিয়ার জায়গায় আসলে সমস্ত স্টেক হোল্ডারদের সাথে নানা রকমভাবে আলাপ আলোচনার জায়গাটা দরকার ছিল। এবং সেই জায়গাটা যদি তৈরি করা যেত, তাইলেই বরং আমরা এটাকে একটা সম্মিলিতভাবে, এই যে এখন আমরা বিরোধিতা করছি একটা পক্ষ আরেকটা পক্ষ এটার পজিটিভ জায়গা নিয়ে কথা বলছি, এর চেয়ে বরং সকলে মিলে যদি আমরা সম্মিলিত সিদ্ধান্তের জায়গায় আসতে পারতাম, সেটা বরং ভালো হতো। কিন্তু সংকটটা আসলে কোন জায়গায়? সংকটের জায়গাটা যেটা গুরুত্বপূর্ণ, যে কারণে বিএনপি হয়তো বিরোধিতা করছে বা অনেকে এটার পজিটিভ জায়গা বলছেন। দেখেন, বিএনপির বিরোধিতার জায়গাটা বা রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে এটার বিরোধিতার জায়গাটা কি? তারা বলছেন যে এগুলো করে নির্বাচনী প্রক্রিয়াকে আসলে আরও বেশি দূরে ঠেলে দেওয়া হচ্ছে। এবং দূরে ঠেলে দেওয়ার কারণটা কি? কারণ এখন যদি আমরা এই বয়সটা কমিয়ে আনি, তাহলে এই কি পরিমাণ তরুণ এই বয়সে আছেন তাদেরকে নতুন করে ভোটার তালিকাতে যুক্ত করা থেকে শুরু করে এই প্রক্রিয়াটা আসলে কিছুটা সময় সাপেক্ষ প্রক্রিয়া। ফলে রাজনৈতিক দল, বিশেষত বিএনপির তরফ থেকে যেহেতু খুব দ্রুততম সময়ে নির্বাচনের একটি কথা বলা হয়েছে, ফলে সেই জায়গা থেকে তারা এটার বিরোধিতার জায়গাটাতে যাচ্ছেন। আমরা প্রথম থেকেই বলেছিলাম যে অন্তর্বর্তী সরকার, যেটা এই সকলের সম্মিলিত আন্দোলনের ফলে যে গণ অভ্যুত্থান এবং এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে সরকার গঠিত হলো, তার কাজ ছিল সমস্ত পক্ষকে তিনি কীভাবে ধারণ করতে পারেন এবং তাদের প্রতিনিধিত্ব করতে পারেন সেটা নিশ্চিত করা। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের এই ধরনের প্রক্রিয়াগুলো নিয়ে, বিশেষত এই যে নতুন বয়স কমানোর জায়গাগুলো নিয়ে আসা হচ্ছে, এটা বাংলাদেশে যে নতুন রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে তাদের জন্য কোনো পজিটিভ ভূমিকা তৈরি করার জন্য এটা করা হচ্ছে কিনা, সেটি নিয়ে রাজনৈতিক মহলে নানা ধরনের আলাপ আলোচনাগুলো আছে। ফলে এই সংকটের জায়গা যদি আমরা নিয়ে কথা বলতে না পারি, তাহলে কিন্তু আমরা সমাধানের দিকে যেতে পারব। আপনার এই পয়েন্ট থেকে আমি যদি লুৎফর রহমানের কাছে যেতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, ভোটারের বয়স 17 করা নিয়ে আপনাদের কি অবস্থান, এবং একই সঙ্গে তিনি যেই ক্লুটা দিলেন, তরুণদের সমর্থন আপনাদের পক্ষে বেশি বলে কি আপনাদের অবস্থান এর সাথে কোনোভাবে প্রভাবিত হচ্ছে কিনা? প্রথমেই ধন্যবাদ যারা দেখছেন এবং আমার সহ আলোচক যারা রয়েছেন তাদেরকেও ধন্যবাদ। আসলে আমি একটু দেরিতে আসছি, আমি নাসির ভাইয়ের পুরো বক্তব্যটা শুনি নাই, ভাইয়ের বক্তব্যটা শুনলাম। প্রথম কথা হচ্ছে, জুলাই অভ্যুত্থানের ফলে আসলে অনেক কিছু আমাদেরকে নতুন করে ভাবতে হচ্ছে আসলে। কারণ এই অভ্যুত্থানের যারা অংশগ্রহণ করেছেন তাদের বৃহৎ একটি অংশ হচ্ছে স্কুল কলেজের স্টুডেন্ট এবং সর্বোপরি ইউনিভার্সিটি মাদ্রাসা স্টুডেন্ট। তো তাদেরও তো এই অভ্যুত্থানের ফলে একটি আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, আগামীর যে বাংলাদেশের যে সরকার যারা গঠন করবে ভোটে নির্বাচিত হয়ে, সেই নির্বাচিত সরকারের এক ধরনের অংশদারিত্ব তো এই তরুণদের থাকা উচিত। সেই জায়গা থেকে আমি মনে করি 17 বছর বয়স, এটি আমি ইতিবাচকভাবেই মনে করি। এবং ভাই যেটি বললেন যে এটি নতুন রাজনৈতিক দল যারা করবে তাদের জন্য কোনো ভূমিকা রাখবে কিনা, এটি আসলে যদি
তরুণদের যদি বিভিন্ন রাজনৈতিক দলও যদি তাদেরকে সেই আকাঙ্ক্ষার জায়গাটি দেখাতে পারে, নতুন বাংলাদেশের যে পরিবর্তিত রূপ আমরা করতে চাচ্ছি সকলে মিলে, সেটি যদি দেখাতে পারে তাহলে মানে নতুন রাজনৈতিক দল যারা করবে তাদেরই সুবিধা হবে, ব্যাপারটা তো এরকম না। সেই সুবিধাটা তো সকলেই পাবে তখন, যদি তারা তরুণদেরকে আকৃষ্ট করতে পারে তাদের রাজনৈতিক বিভিন্ন পদ্ধতি দিয়ে। তো সেটি নতুন রাজনৈতিক দলের জন্যই সুবিধা হবে, ব্যাপারটা আমি এভাবে ভাবছি, আমি মনে করছি না। তারপরে যেটি 17 বছর বয়স প্রধান উপদেষ্টা যেটি বলেছেন, এটি ওনার ব্যক্তিগত মতামত। তবে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনে করে যে এই অভ্যুত্থানের ফলে যে বাস্তবতা তৈরি হয়েছে, সেই বাস্তবতার আলোকে জনগণের বা ছাত্রদের ভেতরে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটার আলোকে আসলে ভোটের বয়স 17 করাটা আমরা ইতিবাচক হিসেবেই দেখছি। আপনারা ইতিবাচক হিসেবে দেখছেন। আমি যেতে চাই অপূর্ব জাহাঙ্গীর, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব, আপনাকেও স্বাগত। এই বিষয়টা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কি তাহলে নতুন কোনো ডিবেট তৈরি হচ্ছে কিনা, কি মনে হয়? প্রথমত যখন 17 বছরের বক্তব্যটা দিয়েছে, একটা জিনিস মনে হয় সবাই মিস করে গেছে, সেটা হচ্ছে সেই বক্তব্যটা শোনার আগে উনি বলেছে ধরুন, ফর এক্সাম্পল। সো এটা যে উনার নিজস্ব বক্তব্য এবং উনার নিজস্ব মতামত তাও না, দিস ওয়াজ অ্যান এক্সাম্পল, যেটার কারণে ইয়ে হয়েছে। বাট ইটস গুড যে ডিবেটটা মাঠে আছে, কারণ এখন আমি মনে করি যে এই সময়টাই হচ্ছে এই ডিবেটগুলোতে এঙ্গেজ হওয়া। অ্যাকচুয়ালি আমাদের পলিসিগুলো কী হবে এবং সেই ডায়লগগুলো অ্যাকচুয়ালি টপ ডাউন না হয় বটম আপ হওয়াটা অত্যন্ত জরুরি। তাহলে হয় কি, প্রত্যেক বাংলাদেশের সকল জনগণ যাতে এটার এই আলোচনার মধ্যে থাকে। সো এই ডিবেটটা আসাতে প্রধান উপদেষ্টা একটা কথা সবসময় বলেন, যেটা আমি রিপিট করতে চাই, সেটা হচ্ছে উই আর হিয়ার টু ফ্যাসিলিটেট। আমরা কিন্তু আমাদের কোনো ওপিনিয়ন চাপাই দিচ্ছি না। সো আমাদের কাজ হচ্ছে সকল স্টেক হোল্ডারদের এক করে একটা ঐক্যের জায়গায় এসে কোনো ডিসিশনটা নেওয়া। আমার কাছে মনে হচ্ছে এখনও তাই নেওয়া হচ্ছে। কিন্তু এই ডিবেটগুলো 17 বছর যদিও একটা এক্সাম্পল, বাট এই ধরনের ডিবেটগুলো এখন মাঠে থাকাটা আমার কাছে মনে হয় পার্সোনালি অত্যন্ত জরুরি, কারণ তাতেই আমাদের ঐক্যের ভিত্তিটা আরও স্ট্রং হতে পারে আর কি। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা আসবো। আমাদের এই টপিকটা শেষ। আমি একটু যেহেতু আপনাদের দুজনকে পেয়েছি, একটা বিষয় লুৎফর আমি একটু জানতে চাই, ছোট্ট একটা জায়গায় একটু বলি এই টপিকে। হ্যাঁ, তরুণদেরকে আকৃষ্ট করার ব্যাপারে দেখেন, তরুণদেরকে আকৃষ্ট মানে 18 বছর বয়সে যে তরুণরা এখন আছেন, মানে ঠিক কোন তরুণদেরকে আগ্রহ করার জন্য এই বয়সটা কমায় দেওয়া হচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি বলছি যে যখনই কোনো সরকারের দিক থেকে যদি এই ধরনের সুবিধাজনক পরিস্থিতি বিশেষ কারোর প্রতি আগ্রহের জায়গা তৈরি করে, সেটি আসলে এই সরকারের ক্ষেত্রে বাকিদের আসলে ভরসার জায়গা কমে যাবে। প্রথম হচ্ছে প্রধান উপদেষ্টার ব্যক্তিগত কোনো মতামত থাকে বলে আমার মনে হয় না। প্রধান উপদেষ্টা যেটি বলেন সেটি রাষ্ট্রের বাকি অর্গানগুলোকে ব্যাপকভাবে হচ্ছে ওনারা ইনফ্লুয়েন্স হন প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে। আমি ব্যক্তিগতভাবে মনে করছি এটি প্রধান উপদেষ্টার বক্তব্য একান্ত বক্তব্য নয়। একই সাথে যেটি মনে করছি যে 2014, 18 এবং 24 সালে যে ভোট হয়েছে, তরুণরা তো 18 বছর বয়সেরা তরুণ, সেই তরুণরাই তো ভোট দিতে পারেনি। সুতরাং সংকট তো 17-18 নিয়ে নয়, সংকট আমাদের থাকা উচিত যে সংকট ভোট তরুণরা দিতে পারেনি, এবার তরুণরা ভোট দিতে পারবে কিনা সেই জায়গায় আমাদের থাকা উচিত। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে 17-18 এই যে বিতর্ক তৈরি করা হচ্ছে, এটি নির্বাচন প্রলম্বিত হবে, নতুন ভোটার তালিকা তৈরি করতে হবে এবং এখনকার এই সরকার যে পলিটিক্যাল ইনস্টিটিউটগুলো যে ডেভেলপ করতে হবে সেই জায়গা থেকে আস্তে আস্তে একটু দূরে সরে যাচ্ছে, আমার সেটাই মনে হচ্ছে। আচ্ছা, উত্থাপিত এই যে মতামত, এর বিপরীতে আপনাদের কিছু বলার আছে কিনা? আমি অপূর্ব জাহাঙ্গীরের কাছে যেতে চাই। না, আমার কাছে মনে হয় যে ভাই যেটা বললো, আমি এখনো মনে করি এটি ব্যক্তিগত মতামত না, আসলে এটা একটা এক্সাম্পল। এবং আজকে তো নির্বাচন কমিশন ওনারা তো বলেছে, সুতরাং ব্যক্তিগত মতামত না, ওনারা তো বলেছেন একটু করে। আমি বলছি ওনারা বলতেই পারেন, এবং এই কমিশন যেই রিপোর্ট দিবে সেই রিপোর্টও যে সবার মেনে নিতে হবে তাও না। এটা কিন্তু একটা ধারাবাহিকতা আছে, যে উনি কমিশন যে একটা যদি কোনো সাজেশনও দেয়, সেটা কিন্তু রাজনৈতিক দলগুলো বসে ঐক্যমতের ভিত্তিতে এগুলো বাস্তবায়িত হবে। সো এখন আমি যেটা বারবার বলছি, এই ডিবেটগুলো আসুক, এক একজনের পয়েন্ট অফ ভিউ জানা তো এখন অত্যন্ত জরুরি। জি, একদমই জানতে চাই কন্টেম্পোরারি একটা বিষয় এই মুহূর্তে ঘটছে লুৎফর, সেটা হচ্ছে শাহবাগে আবারও অবরোধ করেছে এবং এটা বলা হচ্ছে গণঅভ্যুত্থানে আহত যারা তাদের একটা অংশ তারা সেখানে যে অবরোধ করেছে। আপনার কাছে আমি একটু স্পষ্ট করে জানতে চাই যে এই বিষয়গুলো কিন্তু বারবারই সামনে আসছে, অর্থাৎ কোনোভাবেই সন্তুষ্ট হচ্ছে না। গতকালকে আমরা দেখলাম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে কিন্তু যেই মেসেজগুলো দেওয়া হয়েছে, যে রিপোর্ট দেওয়া হয়েছে, সেই রিপোর্টে বলা হয়েছে যে তাদেরকে আহতদের এবং শহীদ পরিবার যারা আছে তাদেরকে কোনভাবে সহায়তাগুলো দেওয়া হয়েছে। তারপরও এই যে তারা রাস্তায় নেমে আসলো, এই বিষয়টা নিয়ে আপনারা কি গুরুত্ব কম দিচ্ছেন? আমাদের জায়গা থেকে সবসময় আমরা আহতদের পাশে দাঁড়াচ্ছি, আমাদের জায়গা থেকে যতদূর সম্ভব
যেহেতু এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি, এই আন্দোলনের এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পুনর্বাসনের ব্যাপারে কথা বলা এবং তাদের সহযোগিতা করা, পাশাপাশি যারা আহত হয়েছেন তাদেরকে পুনর্বাসন করা, তাদের বিভিন্ন সহযোগিতায় আমরা সর্বদাই আসলে তৎপর। তো এখন আমাদের জায়গাটি হচ্ছে সরকারকে সবসময় তাদের ইয়েটা বোঝানো যে এখানে আপনাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত হচ্ছে আহত এবং শহীদ পরিবারের পুনর্বাসন। এখন সরকারকে এই জায়গায় আসলে ক্লিয়ার হতে হবে। আমি সরকারকেই আসলে এখানে বলবো যে তারা এই জায়গায় খুব বেশি সচেতন হচ্ছে না বলে আমার মনে হয়, কারণ আহতরা যখন বারবার রাস্তায় নেমে আসে এই ব্যর্থতা দায় সরকারকেই আসলে নিতে হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বেশ কয়েকবারই আহতরা যখন রাস্তায় নামে বা বিভিন্ন দাবি দাওয়ানের তারা যখন রাস্তায় নেমে আসছিল সেখানে কিন্তু আমরা বারবার গিয়েছি, তাদের সঙ্গে কথা বলেছি এবং তাদের সাথে একাত্মতা পোষণ করে আমরা কিন্তু বিভিন্ন উপদেষ্টাদের সাথেও বসেছি। তো আমাদের জায়গাটা আসলে ক্লিয়ার যে তারা যা চায় তাদের সাথে সবসময় আমরা ঐক্যমত্য এবং তাদের জন্য আসলে আমরা কাজ করছি। আচ্ছা, সরকারের জায়গাটা এখানে কি বলবেন? সরকারের 1 নম্বর সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে এই আহত যারা হয়েছেন তাদেরকে 1 নম্বর সুচিকিৎসা দেওয়া এবং রিহ্যাবিলিটেট করা, এবং আমার কাছে মনে হয় এটার পিছনে সরকারের যথেষ্ট পরিমাণ চেষ্টা রয়েছে, এবং যাতে এই চিকিৎসালয় এবং এই রিহ্যাবিলিটেশন প্রোগ্রামে যাতে কোনো ফাঁক ফোকর না থাকে সেটার জন্য কিন্তু অনেক প্রসেসটা একটু লেন্দি হয়। আমি বলবো যে মাত্র যে ঘটনাটার কথা বললেন, যেহেতু আমি আজকে এখানে উপস্থিত, আমি এখনো পর্যন্ত এটা করতে এখনো পাচ্ছি না, ইটস হ্যাপেনিং রাইট নাও। সো এটা হয়তো আমি এখান থেকে বের হওয়ার পর শুরু করতে পারবো, কিন্তু এটা নিয়ে কোনো দ্বিমত নাই যে সরকারের নাম্বার 1 প্রায়োরিটি ইজ ওয়ান অফ দ্য হচ্ছে যে এই সকলের সুচিকিৎসা নিশ্চিত করা। কিন্তু আপনি বলছেন যে কিছু ফাঁকফোকর রয়ে গেছে, সেগুলোর জন্য একটু সময়টা বেশি লাগছে। কিছু ফাঁকফোকর রয়ে গেছে বলতে যাতে ফাঁকফোকর না থাকে, যাতে কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে নিউজ হয়েছে যে হাসপাতালে কিন্তু রোগী সেজে এখন ছাত্রলীগও ঢুকে গেছে, এটা নিয়ে কিন্তু যথেষ্ট গুঞ্জন রয়েছে। তো আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণ ভেট করে দিতে হচ্ছে যে কারা অ্যাকচুয়ালি আহত এবং কারা হচ্ছে চিকিৎসা পাবে। আপনারা ফিল্টার করতে পারছেন? এগুলো এই ফিল্টারের জন্যই হয়তো অনেকটুকু সময় লাগছে, যেটুকু সময় লাগার কথা, বাট এইটুকু সময়ও কাম্য নয়। এবং সো আমরা চাচ্ছি যে যাতে জিনিসটা সুপরিকল্পিতভাবে জিনিসটা শেষ হয়। আমরা এখন পরের টপিকে চলে যাই, জুলাই ঘোষণাপত্র, যেটা আমি শুরুই করব আসলে নাসিরউদ্দিন নাসিরকে দিয়ে। ঘোষণা নিয়ে ছাত্রদলের অবস্থানটা কি সেটা একটু জানতে চাই। শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি করা হলো, ছাত্রদল অংশ নিল না। আন্দোলনে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকার পরও ইউনিটিতে আপনারা কেন নেই? বিএনপি আবার বলছে তারা ডিক্লারেশন চাইবে। প্রোক্লেমেশনে অসুবিধাটা কি? ডিক্লারেশন হলে কি সুবিধা? আপনি আগে আমাকে ওই উত্তরটা দিবেন, সেটা হচ্ছে মার্চ ফর ইউনিটিতে আপনারা নেই কেন? প্রথমত যেটি আমরা বলতে চাই সেটি হচ্ছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের প্রায় 5 মাস অতিবাহিত হওয়ার পর কথিত এবং বিপ্লবের ঘোষণা, এটি আমরা মনে করছি জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের স্পিডের সাথে এক ধরনের সাংঘর্ষিক, এবং একটি বিশেষ গোষ্ঠী জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের স্পিডকে বা ফলাফলকে এক ধরনের চিন্তাই করার পায়তারা করছে বলে আমাদের ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। এবং যে গোষ্ঠী করছে সেই গোষ্ঠী কোন গোষ্ঠী একটু স্পেসিফিক করবেন কিনা? যে গোষ্ঠী নেতৃত্ব দিচ্ছে সেই গোষ্ঠী, কারণ জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থান যখন চলমান ছিল তখন তো আমরা একটি সব স্টেজে রাজনৈতিক অবস্থানের ভিত্তিতে আমরা আন্দোলন করেছিলাম। সেখানে তো পয়েন্ট অফ এগ্রিমেন্ট ছিল আমাদের মধ্যে, যেই আওয়ামী লীগের যেই রেইজম ছিল সেটাকে আমরা বিলুপ্ত ঘটাবো। কোথাও তো আমাদের আলাপ আলোচনা হয় নাই যে সংবিধান বাতিল করতে হবে, সংবিধান পুনর্লিখন করতে হবে, বা সংবিধানকে বাদ দিয়ে একদম নতুন ধারাই করতে হবে, সেরকম আমাদের মধ্যে কোনো পয়েন্ট অফ এগ্রিমেন্ট ছিল না। সুতরাং গণ অভ্যুত্থানের ঠিক 4-5 মাস পরে এসে কথিত বিপ্লবের ঘোষণা আমাদের কাছে উদ্দেশ্যপ্রণোদিত মনে হচ্ছে, এবং একটি শ্রেণীকে সরকারি স্টেক হোল্ডার হিসাবে অনেক বেশি ক্রেডিট দেওয়ার প্রবণতা থেকে এই ধরনের ঘোষণা শুরু হয়েছে বলে আমাদের সেটি মনে হচ্ছে। এবং ব্যক্তিগতভাবে জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের অংশীদার হিসাবে যে সকল সিদ্ধান্তে আমরা অংশীদার ছিলাম, কিন্তু এই ধরনের কোনো সিদ্ধান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনোভাবে অংশীদার। লুৎফর রহমান, আপনার উত্তরটা। কথিত বিপ্লবের ঘোষণা বলা হচ্ছে। নাসির ভাই যে শব্দটি ব্যবহার করলেন ছিনতাই, এটা আসলে খুবই দুঃখজনক, কারণ 3 আগস্ট যখন শহীদ মিনার থেকে স্পষ্ট ঘোষণা দিয়ে যখন আসলে এক দফার ঘোষণাটি দেওয়া হয়, নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, এই ঘোষণাটা নাসির ভাই আসলে এড়িয়ে গেলেন। আপনারা সেই ঘোষণাটাকে নিয়েই কিন্তু আপনারা আমাদের সাথে এসেছিলেন, আমাদের নেতৃত্ব মেনে নিয়েছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব মেনে নিয়েছিলেন। এখন যদি এটাকে আপনি ছিনতাই বলেন, আমি মনে করব এটা খুবই দুঃখজনক এ ধরনের শব্দ ব্যবহার করা। আসলে জুলাই অভ্যুত্থান যখন সংগঠিত হয়, প্রোক্লেমেশনের যে আলাপ সেটি আসলে সেই 5 তারিখেই হওয়া উচিত ছিল, জরুরি ছিল। এই দেশের এই জুলাই অভ্যুত্থানে যারা
অংশগ্রহণকারী ছিলেন, যারা শহীদ হয়েছেন, তাদের তাদের কথাগুলো বা তাদের যে আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন সেটি সেই প্রক্লেমেশনের মাধ্যমেই ঘটা উচিত ছিল। দেশের সেই সময়ের বাস্তবতায় হয়তো সেটি সম্ভব হয়নি, কিন্তু এখন যেটি যখন এটি ঘটতে যাচ্ছে, তখন যখন আপনারা এটাকে চিন্তায় বা নানা ধরনের ট্যাগ দিচ্ছেন, এটি দুঃখজনক। আসলে মনে করি জুলাই এই প্রক্লেমেশনটা হচ্ছে এই অভ্যুত্থানের একটি দালিলিক রূপ, যেটি আগামীর বাংলাদেশ কিভাবে গঠন হবে এবং আগামীর বাংলাদেশের সংবিধানের যে সংস্কারের কথা আমরা বলছি সেটা কিভাবে হবে, কোন প্রক্রিয়ায় হবে, সেইখানে জুলাইকে অবশ্যই রাখতে হবে। এবং জুলাইয়ের যে স্পিরিটের কথা বলছি, ভাই যে কথাটি বললেন, এই স্পিরিটকে ধারণ করতে পারবে জুলাই প্রক্লেমেশনটি, এটাই আমি মনে করছি আপাতত। না, তাহলে সেটি 5 মাস পরে কেন করতে হবে সেটি আমরা শুনতে চাই। কারণ আসলে আমরা জাতিগতভাবে নানা ধরনের বিভেদের একটা বাস্তবতা আমাদের ভেতর আছে। আমরা নানা কারণেই হয়তো আমরা চেয়েছিলাম সরকারই এটা করবে, সরকার হয়তো এই জায়গায় ইতিবাচক সাড়া দিতে পারেনি, এটা সরকারই এক ধরনের আমি ব্যর্থতা মনে করি। তবে 5 মাস পরে এসে যখন সরকার বলছে তারা তাদের উদ্যোগে এটা করবে, সেই জায়গায় আমরা সাধুবাদ জানিয়েছি। আপনারা ভেবেছিলেন সরকার এটা করবে, সরকার এটা কেন এত সময় ধরে করলো না সেটাও আমরা অপূর্ব জাহাঙ্গীরের কাছে জানবো। তবে একটা বিষয় একটু বলবেন, আপনারা কি সরকারের কাছে এইভাবে না বলে, আপনাদের যেহেতু সরকারেরই অংশ, আপনাদের দুজন উপদেষ্টা যারা হচ্ছে ছাত্র প্রতিনিধি, তাদের মাধ্যমেই কি এই মেসেজটা সম্পর্কে তিনজন দুঃখিত, এই মেসেজটা কি সরকারের কাছে গেছে? আসলে যে সরকারটি একটি অভ্যুত্থানের ফলে সংগঠিত হয়েছে, মানে অভ্যুত্থানের ফলে গঠিত হয়েছে, সরকারকে তো ওই জায়গা থেকে এই জায়গাটি সরকারই আসলে বোঝা উচিত ছিল। আমার ব্যক্তিগত মতামতের জায়গা থেকে আমি মনে করি আমাদের উপদেষ্টারা তারা এই ব্যাপারে কথা বলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথেও। এবং যখন আসলে এটি হয়েছে যেহেতু 24কে ধারণ করে এই প্রক্লেমেশনটা ঘোষণার একটা কথা আমরা করেছি, কারণ যেহেতু অভ্যুত্থানটা 24-এ সংগঠিত হয়েছে, এই জন্য হয়তো সময়ের একটি ছিল, বাট এই আলোচনা তো চলে আসছিল, বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও এই প্রক্লেমেশন একটা খসড়া পাঠিয়েছেন। তবে সময়ের একটা ইয়েতে ছিল এখানে, যার ফলে হয়তো সেভাবে আলোচনাটা সরাসরি সামনে আসেনি। তবে আমি মনে করি সরকারের নিজের জায়গা থেকে এটিকে আরো সামনে এই প্রশ্নটা আমরা আসবো। আমাকে একটু বলবেন যে ছাত্র ফেডারেশনের ভূমিকাটা কি এই ইস্যুতে? আচ্ছা, আমি একটু সময় নিয়ে বলি যে দেখেন, এই অভ্যুত্থানটা মানে যে অভ্যুত্থানের ফলে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে, এই আন্দোলনটা শুরু হয়েছিল কিন্তু একটা কোটা সংস্কার আন্দোলন থেকে, এবং শিক্ষার্থীদের যে ব্যানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেখানে আসলে ছাত্র সংগঠনগুলো সকলে নানা ফর্মে যুক্ত ছিলেন। কিন্তু সামনের দিকে যেহেতু ওই অর্থে আপনি ভেতর থেকে দেখবেন যে এটা এখানে যুক্ত মোটামুটি সবারই কোনো না কোনো রাজনৈতিক পরিচয় আছে, কিন্তু তাদের এই ব্যানারটাকে একটা স্বাভাবিক ব্যানার এবং রাজনৈতিক পরিচয়টাকে যেহেতু ব্যবহার করা হয় নাই, ফলে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো পেছনে ছিল, তাদের নেতৃবৃন্দ আসলে আন্দোলনটাকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এবং এই আন্দোলন যখন শুরু হয়েছে, সেই আন্দোলনটা কি কোনো সরকার বিরোধী আন্দোলন ছিল না। 15 তারিখের পর থেকে, বিশেষত প্রধানমন্ত্রী যখন শিক্ষার্থীদের রাজাকার বললেন, 15 তারিখে যখন ছাত্রলীগ সেটার উপর হামলা করলো, 15 তারিখ রাতে জাহাঙ্গীরনগরে হামলা, এরপরে আবু সাঈদের শহীদ হওয়া, এবং তারপরে এই আন্দোলনকে দমন করতে যে একটা গণহত্যা শেখ হাসিনা চালিয়েছিলেন, তার প্রেক্ষিতে এই যে জনগণের যে ক্ষোভ, সেটাকেই আমরা দেখলাম যে এটা একটা গণ অভ্যুত্থানে পরিণত হলো। এবং ওই সময়ে পরিস্থিতি এত বাজে ছিল যে ওই সময়ে এই আন্দোলনে যারা যুক্ত ছিলেন, সেইখানেও অনেক দাবি দেওয়ার ক্ষেত্রে আসলে ছাত্র সংগঠনগুলোর সাথে যোগাযোগ করা হয় না, কিন্তু ওই সময়ের প্রেক্ষিতে আমরা কিন্তু ওইটা নিয়ে কোনো কথাবার্তাও আসলে বলি নাই। পরবর্তীতে 3 তারিখে যখন এই এক দফার ঘোষণাটা আসলো, এক দফার ঘোষণা আসার পরে 5 তারিখে যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন, এরপরে যখন 8 তারিখে অন্তর্বর্তী সরকার গঠন হচ্ছে, এই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ কি ছিল? প্রধান কাজ ছিল যে এই যে আহত যারা হয়েছেন, আজকে 4 মাস পার হওয়ার পরে আজকে আহতদেরকে এখানে আন্দোলন করতে হচ্ছে, এবং আমরা দেখেছি গত 4 মাসে এই আন্দোলনে বলা হচ্ছে 2000 শহীদ, 30,000-এর মতো মানুষ আহত। এই পুরো রাষ্ট্রযন্ত্রকে দিয়ে আমরা কিন্তু এই তাদের হইতেছে যে এই মানে চিকিৎসাটা নিশ্চিত করতে পারি নাই। এদের অনেকে পঙ্গু হয়ে যাচ্ছেন, যাদের বিদেশে নিয়ে যাওয়া দরকার ছিল, এবং দিনের পর দিন এই আহত মানুষরা বিভিন্ন সরকারি দপ্তরে, জুলাই ফাউন্ডেশনের দপ্তরে তারা ঘুরে বেরিয়েছেন, কিন্তু তাদের নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এমনকি এই আন্দোলনে যারা আহত হয়েছেন, আমি যদি ধরেও নেই যে যারা এইখানে হামলা চালাইতে গিয়েও আহত হয়েছেন, তাদের চিকিৎসা করাও রাষ্ট্রের দায়িত্ব, এই রাষ্ট্রে সেই দায়িত্ব নিতে হবে। তারপরে আপনি তারে জেলে নিয়ে যেতে পারেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারেন। দ্বিতীয়ত, আমরা এই আন্দোলনের প্রথম থেকেই বলে আসছি যে 5 তারিখের পরে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছাত্র সংগঠনগুলোর যতগুলো বৈঠক হয়েছে, সেখানে আমরা বারবার বলেছি যে এই আন্দোলনে যেহেতু আমরা সকলে যুক্ত ছিলাম, ফলে এই আন্দোলনের আকাঙ্ক্ষা কি, যেরকম এর আগের অভ্যুত্থানগুলোর ক্ষেত্রে, বিশেষত 90, 69 এই অভ্যুত্থানগুলোর ক্ষেত্রে আপনি দেখবেন যে অভ্যুত্থান সংগঠিত হওয়ার আগে তার রাজনৈতিক লক্ষ্য কিন্তু ঠিক হয়ে যাচ্ছিল।
বিশেষত ছাত্র সংগঠনগুলো 69 গণ অভ্যুত্থানকে যদি আমরা প্র্যাকটিস আকারে ধরি, যে 6 দফা ঘোষণা, তারপরে ছাত্ররা 11 দফা দিয়ে এই যে রাজনৈতিক অভ্যুত্থানটা সংগঠিত হবে তার রাজনৈতিক লক্ষ্যকে তারা ঠিক করছিলেন। কিন্তু এই অভ্যুত্থান যেটা এবারে জুলাইয়ের অভ্যুত্থান, এইটার রাজনৈতিক লক্ষ্য কিন্তু 3 তারিখের আগ পর্যন্ত ঠিক হওয়া ছিল না। কিন্তু যে সময় এটার রাজনৈতিক লক্ষ্য ঠিক হচ্ছে সেই সময় কিন্তু আমরা সকলে নিশ্চিত যে এই সরকার আসলে আর টিকবে না, 2 দিন বা 1 দিন পরে তার পতন ঘটবে। ফলে এইখানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এইখানে অভ্যুত্থানের মঞ্চ আকারে তার প্রয়োজন ছিল এই অভ্যুত্থানে হাসিনার পলায়নের পরে সমস্ত স্টেক হোল্ডারদেরকে নিয়ে এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার জায়গাটা কি সেটা সকলের আকাঙ্ক্ষার জায়গা থেকে ঠিক করা, শুধুমাত্র নিজেদের জায়গা থেকে ঠিক করা না। সেই জায়গা থেকে 8 তারিখের পর সরকার গঠনের পরে 12 তারিখে লিয়াজু কমিটির সাথে ছাত্র সংগঠনগুলোর একটা বৈঠক হয়। সেই বৈঠকে আমরা প্রস্তাবনা করেছিলাম যে এইখানে এই সকল পক্ষকে নিয়ে আন্দোলনে যারা যুক্ত ছিলেন এবং যাদেরকে লিয়াজু কমিটি নিজেই ডাকছেন যে এই মঞ্চটা কিভাবে পরিচালিত হবে, অভ্যুত্থানকারী নেতৃবৃন্দই ডাকছেন যে এই মঞ্চটা কিভাবে পরিচালিত হবে, আসলে আমরা সকলে মিলে ঠিক করি। সেই জায়গাতে যখন ছাত্র সংগঠনগুলো প্রস্তাবনা দিয়েছে আমরা দেখেছি সেই প্রস্তাবনা মানা হয় নাই। তারা নিজেরা আমাদের কাছে যে কমিটমেন্ট করেছেন সেটাও মানা হয় না। পরবর্তীতে এইটার 15 দিন পর পর একটা বৈঠকের কথা আমরা বলেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই যে জাতীয় আকাঙ্ক্ষার জায়গাটা, ফলে এই জাতীয় আকাঙ্ক্ষা ঠিক হলে এইটা এক্সিকিউট করার দায়িত্ব থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ফলে সেই জায়গাটার জন্য 15 দিন পর পর ছাত্র সংগঠনগুলোর সাথে মত বিনিময় হবে, আমাদের সকলের ঐক্যমত্যের ভিত্তিতে আমরা এটা পরিচালনা করব। সেই বৈঠক পরবর্তীতে 2 মাস না করার পরে যখন ঢাকায় কলেজগুলোতে শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ছিলেন তখন কিন্তু 2 মাস পরে ছাত্র সংগঠনগুলোকে পুনরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বান করে। সেই সময়ও কিন্তু আমরা এই যে আমাদের যা ক্ষোভ ছিল, আমাদের যা অভিমান ছিল, জাতীয় সংহতি সপ্তাহ পালন হয়েছে। হ্যাঁ, মানে আমি সেটাই বলছি যে ওইটার পরেও কিন্তু দেখবেন যে ডাক দেওয়ার সাথে সাথে সকল ছাত্র সংগঠন সেখানে উপস্থিত হয়েছেন এবং সেখানে আমরা পুনরায় ছাত্র ফেডারেশনের তরফ থেকে আমরা বলেছিলাম যে এই যে আকাঙ্ক্ষার জায়গাটা, এটার জন্য একটা জাতীয় ছাত্র কাউন্সিল তৈরি করা, যে জাতীয় ছাত্র কাউন্সিল আসলে এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি সেটা সকলের পক্ষ থেকে সম্মিলিতভাবে ঠিক করবে। এবং ওই বৈঠকে কিন্তু আপনারা ওই প্রেস রিলিজটাও দেখবেন যে পরের বৈঠকে কিন্তু আলোচনা হওয়ার কথা ছিল যে এই জাতীয় ছাত্র কাউন্সিল গঠন হবে কিনা। পরের মঙ্গলবারে যখন সেই বৈঠকটা হওয়ার কথা, সেই বৈঠকে আমরা দেখলাম যে যখন ভারতীয় হাই কমিশনে হামলা চলছেন এবং সেই সময় প্রধান উপদেষ্টা তিনি ছাত্র প্রতিনিধি আকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বকে অন্যান্য সকল ছাত্র সংগঠন যাদের এখানে দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিকতা আছে এবং এই আন্দোলনে যাদের শহীদ আছেন, যারা এই আন্দোলনে প্রধান সারির নেতৃত্ব আকারে ভূমিকা রেখেছেন, তাদের সকলকে বাদ দিয়ে শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বকে সেখানে আহ্বান জানাইলেন। এবং সেই মিটিংটা যে পোস্টপোন করা হচ্ছে সেটাও পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বরা কিন্তু আমাদেরকে জানান নাই। তার প্রতিবাদে পরের দিনে বৈষম্য বিরোধী আন্দোলনের যে সভা, সেই সভা আমরা বয়কট করেছিলাম, মানে পরবর্তী দিনে যেটা ধার্য তারা করেছিল। এবং তার প্রেক্ষিতে 28টি ছাত্র সংগঠন একটা যৌথ বৈঠক করেছিল এবং সেই বৈঠকের বক্তব্য যদি আপনারা দেখেন সেইখানেও এইটা কিন্তু আমরা ব্যাখ্যা করেছি যে এই অভ্যুত্থান একটা স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান, এখানে আন্দোলনের সমস্ত শক্তি যুক্ত ছিল, ফলে এইটার জাতীয় আকাঙ্ক্ষা যদি তৈরি করতে হয় তাহলে সেটা সকলকে নিয়ে করতে হবে। কিন্তু সেই জায়গাতে তাদের যেহেতু ভ্রুক্ষেপ ছিল না, এরপরে আমরা দেখলাম যে তারা একটা প্রোক্লেমেশন জারি করার দিকে এগোচ্ছেন এবং এটাকে তারা আসলে বিপ্লবের ঘোষণা বলছেন। দেখেন, নিজে যেটা করেছি সেটাকে বড় করে দেখানোর চেষ্টার জায়গা এটা আছে। এই অভ্যুত্থান, এই জুলাইয়ের এইটাকে আমরা একটা ছাত্র জনতার অভ্যুত্থান মনে করি, এটা বিপ্লব না। ওকে, এটা একটা পয়েন্ট। তারপরে হচ্ছে এইটার যদি খোদ প্রোক্লেমেশনও জারি করতে হয় সেটাতে এই সকল পক্ষের সম্মিলিত মতামতের ভিত্তিতে করতে হবে। সেটি না করে আমরা দেখলাম যে পুরো অভ্যুত্থানটাকে আমরা নিজেরা ঘটিয়েছি এবং এটাকে 5 তারিখের পরের প্রবণতা কিন্তু বলেছে খসড়া একটা আমাদের সাথে কোনো এটার বিষয়ে কোনো ইয়ে হয় না, আমাদের সাথে এটার বিষয়ে কোনো মতামত তারা শেয়ার করেন নাই। আপনাদের সাথে হয়নি? না, আমাদের সাথে হয়নি। আচ্ছা, 5 তারিখের পরে ওনাদের সাথে হয়নি। ভাই, আমি একটু শেষ করি একটু বলতে চাই যে 5 তারিখের পর থেকে আপনি দেখবেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে রাজনৈতিক শক্তিগুলোকে এক ধরনের অপরায়ণ করার চেষ্টা আছে যে এরা হইতেছে যে এটা 15 বছরে পারে নাই, আমরা এটা পেরেছি, ফলে এদের মতামতের এত গুরুত্ব নাই। এইটা ছাত্র সংগঠনগুলোর মধ্যে ভয়াবহ ক্ষোভের জায়গা তৈরি করেছে এবং আমাদের কাছে এটা বোধ হচ্ছে যে পুরো আন্দোলনকে গ্র্যাব করার চেষ্টা তাদের মধ্যে আছে। ফলে যখন তারা প্রোক্লেমেশনের মতো একটা ঘোষণা, যেটা সকলে হকদার এবং যেটা জনগণকে একটা স্থায়ী বিভাজনের দিকে, ধরেন সেদিন যদি বিভিন্ন কারণে সেই প্রোক্লেমেশনটা জারি করা হয় নাই, কিন্তু সেটা যদি জারি করা হতো, এইটাকে হিস্টোরিক্যালি আমরা জনগণকে একটা বিভাজনের দিকে ঠেলে দিতাম। কারণ একটা পক্ষ সেটাকে তাদের মানে প্রস্তাবনা মনে করতেন আর বাকি সকল পক্ষ তারা মনে করতেন তারা এটার সাথে যুক্ত না, ফলে এই প্রস্তাবনাকে তারা মানতেন না। ফলে জনগণকে একটা স্থায়ী বিভাজনের দিকে আমরা ঠেলে দিতাম। মুক্তিযুদ্ধের পরে এই বিভাজনটা আওয়ামী লীগ করেছিল। ফলে এই জায়গাটা নিয়ে আপনারা কি জানাননি? এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই কারণে আমরা সেই মানে মার্চ ফর ইউনিটিতে যুক্ত হই নাই।
আমাদের নেতাকর্মীরা সেটাতে আমরা বুঝতে যুক্ত পেরেছি, করি না। আপনি বলবেন। এটা হয়তো ছাত্র সংগঠনগুলোর সাথে স্পেসিফিক ছাত্র সংগঠনকে জানানো হয়নি, কিন্তু বাংলাদেশের স্টেক হোল্ডার পলিটিক্যাল সংগঠন যেগুলো রয়েছেন, বড় বড় রাজনৈতিক দল, সেখানে এটি জানানো হয়েছিল এবং এই ব্যাপারে ওনারা চাইলেও আসলে খোঁজ নিতে পারেন। এখন ব্যাপার হচ্ছে, এটি আমি বললাম যে এটি হচ্ছে 2024কে আসলে এই প্রোক্লেমেশনের এই সময়টা 24কেই আসলে ধারণ করার জায়গা থেকে একটু সময়টা বেশ ছিল, তো সেই জায়গা থেকে হয়তো সকলের ছিল না। কিন্তু আমি এর আগে যখন বললাম যে এটি সরকারের জায়গা থেকে সকলকে নিয়ে এই দায়িত্বটি আসলে সরকারেরই নেওয়া উচিত ছিল, তো এখন যখন সরকার এই দায়িত্বটি নিয়েছে, আমি মনে করি এটা আসলে একটি ভালো একটি জায়গায় আসলে যাচ্ছে। জি, আর দর্শক আলোচনা চলছে, আমাদের সঙ্গেই থাকবেন, একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। দর্শক আবারও স্বাগত। রাজনীতিতে আলোচনা চলছে সমসাময়িক 3টি পয়েন্ট নিয়ে। আমরা এখন আছি জুলাই ঘোষণাপত্রের যে বিষয়টি, সেই বিষয়টির সঙ্গে আরও আলোচনার সাথে সাথে একটি বিষয় উঠে এসছে, সেটি হচ্ছে ছাত্র সংগঠনগুলোর মধ্যে এক ধরনের একটা টানাপোড়েন চলছে। আমাদের আলোচনার মধ্য দিয়েও জিনিসটা কিন্তু বোঝা গেল। নাসিরউদ্দিন নাসির, একটা বিষয়, প্রোক্লেমেশন না ডিক্লারেশন, এইটা আপনারা ছিলেন না, ঠিক আছে, মার্চ ফর ইউনিটিতে আপনারা ছিলেন না, কিন্তু এরপর আপনারা সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং তা আপনারা বলছেন প্রোক্লেমেশন না ডিক্লারেশন হবে। এই ডিক্লারেশন দিয়ে আপনারা কি বোঝাতে চাইছেন এটা বলবেন, এবং সংকট মেটাতে কোনো উদ্যোগ নেবেন কিনা আপনারা একটি বড় ছাত্র সংগঠন? আমরা যেটি একটু আগে আমি আলাপে বলেছিলাম, সেটি হচ্ছে কথিত বিপ্লবের ঘোষণা মাধ্যমে আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে বিশেষ গোষ্ঠী গণ অভ্যুত্থানের মালিকানা আসলে চিন্তাই করার পায়তারা করছে। আমরা সেটি স্পেসিফিক করেছি। আমার সহযোদ্ধা যিনি রয়েছেন তিনি হয়তো আমার বক্তব্য বুঝতে ভুল করেছেন। এটি আমরা এই জন্যই বলছি কারণ এটি গণ অভ্যুত্থানের কোনো স্পিরিট না। একই সাথে আমরা মনে করছি এটি গণ অভ্যুত্থানের যারা অংশীদার ছিল তার একটি অংশীদার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য জনতুষ্টিবাদী রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে বলে আমাদের মনে হচ্ছে। এখন সরকার তো এই এখন যারা সমন্বয়ক রয়েছে অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের চাপে হয়তো সরকার বলছে তারা নিজেরাই দায়িত্ব নিয়েছেন যে বিপ্লবী ঘোষণাপত্র দিবেন। এই সরকার তো যখন গঠিত হয়েছিল 5 থেকে 8 তারিখে, তখন আমাদের সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে গঠিত হয়েছিল। এখন এই সরকার তো একটি সাংবিধানিক সরকার, তো এই সাংবিধানিক সরকার কিভাবে একটি বিপ্লবী কথিত বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা দিলে তো সরকারের নিজেই ভ্যালিডিটি থাকে না বলে আমাদের সেটি মনে হচ্ছে। সুতরাং আমরা মনে করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করছে জুলাই এবং আগস্টের অংশীদার হিসাবে এখনকার যে ঘোষণাপত্র বা কথিত বিপ্লবের ঘোষণা অথবা ডিক্লারেশন প্রোক্লেমেশন, এগুলো আসলে জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের আমাদের যে এই পয়েন্ট অফ অ্যাগ্রিমেন্টের কোনোটার মধ্যেই ছিল না বলে আমরা মনে করছি। এবং একই সাথে সংবিধান বাতিল, সংবিধান পুনর্লিখন, এগুলো কোনোটি আমাদের মধ্যে ছিল না, বরং আমরা ছিল আওয়ামী লীগ রেজিমের আমরা পরিবর্তন করব, পলিটিক্যাল ইনস্টিটিউটগুলো আমরা ডেভেলপ করব। সেই জায়গা থেকে মনে হচ্ছে সরকার এবং এই সরকারের যারা স্টেক হোল্ডার, বিশেষ করে নাগরিক কমিটি অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা সরকারকে বারবার বিভ্রান্ত করে সরকারের জায়গাটা থেকে আস্তে আস্তে সরে দিচ্ছে বলে আমাদের সেটি। অপূর্ব জাহাঙ্গীর, বলা হচ্ছে সরকারকে বারবার সরিয়ে দেওয়া হচ্ছে। সরকার বলেছে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে বিপ্লবের ঘোষণাপত্র, বিএনপি বলছে ডিক্লারেশন। আসলে যদিও পার্থক্যটা থিওরিটিক্যাল এবং আসলেই বেশ বড় রকমের একটা পার্থক্য আছে, সেই জায়গা থেকে আপনি একটু বলবেন কোনটা হতে যাচ্ছে এবং এখন পর্যন্ত এই যে 2 দিন গিয়েছে এটার প্রসেসটা শুরু হয়েছে কিনা? সরকার তো বলেছিল যে সবার সাথে বসবে। আমাদের এন্ড থেকে আমরা এখনো বলছি এটা ঘোষণাপত্র, আমি অন্য কোনো জায়গায় যাচ্ছি না। এটা বিপ্লব না গণ অভ্যুত্থান না, থিওরিটিক্যালি স্পিকিং যদি আপনি বলেন, এটা কিন্তু ডিসাইড করবে নেক্সট পরের 10 বছর, এটা এই ঘটনাটা নিয়ে যখন একাডেমিক চর্চা হবে। সো আমরা এখন এটাকে অনেকভাবে ডিফাইন করতে পারি এবং রাইটলি সো। আমার কাছে মনে হয় যে এগেন দ্যাট ইজ পার্ট অফ দ্য কনভারসেশন, বাট এটা কিন্তু এখন এই মুহূর্তে বসে আমরা কেউই আসলে বলতে পারবো না, কারণ আমরা এমন একটা ইতিহাস ঘটিয়েছি যেটা কিন্তু নজির নাই বাংলাদেশে। সো এইটা আমি ভবিষ্যতের টকশোর জন্য রেখে দিতে চাই, কিন্তু আমরা এখনও বলছি গণ অভ্যুত্থান এবং জুলাই বিপ্লবের ঘোষণাপত্র এবং এই ঘোষণাপত্রে যাতে বাংলাদেশের সকল স্টেক হোল্ডার, এবং বাংলাদেশের সকল স্টেক হোল্ডার বলতে কিন্তু শুধু ছাত্রদল, ছাত্র ফেডারেশন আর বৈষম্য না, বাংলাদেশের একটা বড় অংশ কিন্তু আম জনতা এবং তাকেও ইনকর্পোরেট করা, বাংলাদেশের ইনস্টিটিউশনগুলো ইনকর্পোরেট করা, সো সবাইকে নিয়ে যাতে ঘোষণাপত্র দেওয়া হয়। এটার মেইন ফোকাসটা হচ্ছে যে 1 নম্বর আমাদের এখন অত্যন্ত পরিমাণে যেটা দরকার সেটা হচ্ছে জাতীয় ঐক্য। আপনারা দেখছেন যে এখন কিন্তু
বহু দেশ এবং বহু দেশও না শুধু, আমি বলবো যে লাস্ট ফ্যাসিস্ট সরকারের যে দোসররা তারা তো এখনো পর্যন্ত বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য একটা বড় অংশ কাজ করে যাচ্ছে বিভিন্ন রূপে বিভিন্নভাবে। সো এখন আমার কাছে মনে হয় যে আমরা যতই ডিবেট করি, যতই একজন আরেকজনকে ক্রিটিসাইজ করি, এখন এই জুলাইয়ের স্পিরিটটা ধারণ করে এই ঐক্যটা আমাদের জন্য অত্যন্ত জরুরি, স্পেশালি 2025-এ। লুৎফর, ঘোষণাপত্র বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি তিনি বলেছেন ইউনিটির নামে মিটিং করার কি দরকার ছিল। শহীদ মিনারের বক্তব্য এবং কিছু প্লেকার্ড নিয়ে তিনি তার আপত্তি জানিয়েছেন, যেসব প্লেকার্ডে লেখা ছিল কাদের মির্জা ভাই ভাই, বাংলাদেশে শান্তি নাই, ভোট করা যারা, লুটপাটে ব্যস্ত তারা, ইত্যাদি ইত্যাদি। কি বলবেন, এগুলো কি টানাপোড়েন আরও বাড়াচ্ছে না? এগুলো শহীদ মিনার যে প্ল্যাকার্ডগুলো এগুলো আমাদের নজরে এসছে, এটা আমি মনে করি খুবই বিচ্ছিন্ন ঘটনা, মানে এটা মানে অর্গানাইজড কিছু না, এটা হচ্ছে হয়তো ব্যক্তিগতভাবে কেউ তার ব্যক্তিগত রাজনৈতিক বা তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য এরকম কাজ করেছে। আমরা সবসময় ইউনিটির পক্ষে, এই জন্য শহীদ মিনারের যে আমাদের আয়োজন সেটি ইউনিটি মার্চ ফর ইউনিটি ছিল। আমরা চেষ্টা করেছি যে আমাদের বক্তব্যগুলো আসলে দেশবাসী এবং সরকারকে জানাতে, সেটি আমরা জানিয়েছি। আমরা চাই না যে এই ধরনের প্ল্যাকার্ড বা অতি কথনের মাধ্যমে আসলে বিভাজন তৈরি হোক, আমরা আসলে ইউনিটিতে চাই এবং সেটি আমরা করার চেষ্টা করেছি। ছাত্র ফেডারেশনের কাছে প্রশ্ন, এই যে টানাপোড়েনটা চলছে, আমাদের কথাতেও বিষয়টা মোটামুটি কিছুক্ষণ আগে উঠে এসছে, সমাধানটা কি আসলে, কোন পথে সমাধানে যেতে চান? সমাধানের জায়গাটা আমি যেটা অন্তত মনে করি যে এই অভ্যুত্থান সংগঠিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানার, সেই ব্যানারে বা যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের জায়গা থেকে। ফলে এর ভেতরকার যে সংকট, যে জায়গাগুলো তৈরি হয়েছে ছাত্র সংগঠনগুলোর সাথে, অন্তত সেই জায়গা থেকে এই উদ্যোগ মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিতে পারে। এবং সেই নিতে পারার জায়গাগুলো কি, নিতে পারার জায়গাটা হচ্ছে যে তাদের অবস্থানের যে জায়গা তারা তৈরি করেছেন। দেখেন যে সংকটের জায়গা, গোড়ার সংকটটা কি, যে বাকিদের অস্বীকার করার প্রবণতা, এবং সেই অস্বীকার করার প্রবণতা শুধু না, তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের নেগেটিভ প্রচারণাও কিন্তু নানা রকমভাবে চালানো হচ্ছে। এবং যেটা শহীদ মিনারে কাদের এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাদের কথা বলা হলো, ওইটাকে উনি বিচ্ছিন্ন ঘটনা বললেন। ওকে, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, কিন্তু আমরা দেখতেছি যে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের তরফ থেকে, দেখেন এই গভর্নমেন্ট কিন্তু সকলের সম্মিলিত গভর্নমেন্টের কথা বলা হচ্ছে। ফলে এই গভর্নমেন্টের জায়গাতে যদি এইটাকে আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় রাখতে চাই, তাহলে আমাদের অন্তত সকল রাজনৈতিক দলের প্রতি আমাদের সেই জায়গাটা রাখতে হবে এবং তাদের প্রতি সম্মানের জায়গাটাও রাখা দরকার। এবং এই সরকার এর ক্ষেত্রে অনেক উপদেষ্টারা আমরা দেখছি যে তারা রাজনৈতিক দলগুলোকে ব্যাপকভাবে নসিহত করছেন, রাজনৈতিক দল কি করতে পারছে কি করতে পারে না সেই প্রশ্নগুলো তুলছেন। কিন্তু আমরা এই 4 মাসে 4.5 মাসে এই সরকারের দিক থেকে এখানে যে আহত অন্তত যে মানুষগুলো যারা শহীদ হয়েছেন সেই পরিবারগুলোর ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়ার দিকে সরকারের মনোযোগ কিন্তু দেখি নাই। কিন্তু সংকটের যে জায়গা, এই যে জাতীয় ঐক্যের যে সংকটের জায়গা, এই সংকটের জায়গা যদি আমরা মীমাংসা করতে চাই, আমাদেরকে সত্যিকার অর্থে যে রাজনৈতিক পক্ষগুলোর দিক থেকে আমি দেখলাম যে রাজনৈতিক কাউন্সিল এবং তার ঐক্যমত্যের ভিত্তিতে সরকার পরিচালনার কথা এসেছে। ছাত্র সংগঠনগুলোর দিক থেকে যে বৈষম্যের সর্বশেষ মিটিংয়ে আমরা প্রস্তাবনা করেছিলাম যে একটা জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করা, সকল ছাত্র সংগঠনের সমন্বয়, এবং সেই জায়গাটা অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি ছিল, সেখানে আমরা জাতীয় ঐক্যটা কিভাবে টিকিয়ে রাখতে পারি সেই জায়গাটা তৈরি হতে পারতো। সেই দুইটা উদ্যোগকেই তারা আসলে একদমই মানে এটা কি বলে ব্যাখ্যা করবো, যে মানে পানি ঢেলে দিয়েছেন আর কি, দিয়ে এই যে নিজেদেরকে জাস্ট দেখানোর যে প্রবণতা, এটা জাতীয় ঐক্যের ক্ষেত্রে সংকট তৈরি করছে। ফলে এই সংকট যদি আমরা মোকাবেলা করতে চাই, সেই উদ্যোগের জায়গা যেরকম সরকারের দিক থেকে হতে পারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও নিতে পারে। জি, আমরা ছাত্র সংসদ নির্বাচন ইস্যুতে একটু আসতে চাই। সেটি হচ্ছে জাতীয় নির্বাচন বিএনপি চায় যত দ্রুত সম্ভব, বৈষম্য বিরোধী আপনারা যারা আছেন আপনারা চান আগে গণহত্যার বিচার সংস্কার, তারপর হবে নির্বাচন। আবার একই সঙ্গে ছাত্র সংসদ নির্বাচনও আপনারা আগে করতে চাচ্ছেন। এই জায়গায় ছাত্র সংসদ নির্বাচনটা আগে চাওয়ার কি কারণ? যদিও বিএনপির এই বিষয়ে মনে হয় আপনারা একটু দেরিতে চাচ্ছেন না ছাত্র সংসদ নির্বাচন। না, আমরা দেরিতে চাই না, আমরা সংক্ষেপে বলবেন, প্রশ্নটা উত্তরটা উনি দিবেন। আচ্ছা, আমরা ছাত্র সংসদের না, আমরা দেরিতে চাই না এরকম কোনো বক্তব্য আমরা দিইনি। আমরা মনে করছি সেটি হচ্ছে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরে আপনি দেখেছেন পলিটিক্যাল ইনস্টিটিউট বা সর্ব জায়গায় এক ধরনের সংস্কার চলছে। আমরা সর্বশেষ যে ডাকসু দেখেছি, আপনি নিজেও সেই গণমাধ্যমে কাজ করেছেন, 2019 সালে যে ডাকসু একটি বিতর্কিত এবং ভোট ডাকাতি আগের রাতে ডাকসু হয়েছে, সেরকম ডাকসু আমরা চাই না। এবং একই সাথে বাংলাদেশের সব সংস্কার হচ্ছে, সুতরাং বাংলাদেশের 73 অধ্যাদেশে বাংলাদেশের 4টি বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে, সে 73 অধ্যাদেশ দিয়েই এই 19-এর ডাকসু হয়েছিল। সেই 19-এর ডাকসুর যে নিয়ম কানুনগুলো সেটি
খুনি সংগঠন ছাত্রলীগকে এক ধরনের সুবিধা দেওয়ার জন্য সেই নিয়ম কানুনগুলো করা হয়েছে। সুতরাং আমরা মনে করছি যে ডাকসু নির্বাচন করার আগে, শুধু ডাকসু নয়, বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন করার আগে যে পলিসিগুলো রয়েছে সেই পলিসিগুলো সংস্কার করতে হবে। তারপরে ডাকসু নির্বাচন করলে সেটি অনেক বেশি অর্থবহ হবে, শিক্ষার্থীরা সে ডাকসু থেকে কল্যাণকর কিছু পাবে বলে আমরা মনে করছি। এবার আপনি বলেন, ওনারা সংস্কারের কথা বলছেন পুরো পদ্ধতিগত এই ছাত্র সংসদগুলোর, সেই জায়গায় আপনাদের কি মতামত? সংস্কারের প্রশ্নে আমি আসলে একমত নাসির ভাইয়ের সাথে, যে অবশ্যই একটি গঠনমূলক সংস্কারের পরে ইলেকশন হওয়া উচিত। তবে এখন আমাদের বিগত সময়গুলোতে যে ছাত্র সংসদ নির্বাচন, সেটিকে আসলে স্বাধীনতার পর থেকেই যখন যে দল গিয়েছে তাদের মতো করে ব্যবহার করেছে, এবং 90 পরবর্তী 28 বছর পরে ডাকসু হয়েছে। এটি যখন আওয়ামী লীগ তার আমলে করেছে তখন তাদের মতো করে এটি কিছুটা বলা যায় তাদের মতো করেই নির্বাচনগুলো করেছে। তো এখন বিষয় হচ্ছে, যখন 5ই আগস্টের পরে একটি বাস্তবতা আমাদের সামনে হাজির হয়েছে, সেই জায়গায় ক্যাম্পাসগুলোর বিগত সময়গুলোতে ক্যাম্পাসগুলোতে যে ধরনের রাজনৈতিক বাস্তবতা ছিল, এটা একটি ট্রমা আকারে হাজির ছিল। যে ছাত্র রাজনীতি বলতে ছিল হল দখল, গেস্ট রুম, গণরুমের যে কালচার, সেই জায়গা থেকে ছাত্র সংসদ নির্বাচনই আসলে সেই জায়গা থেকে আমাদেরকে উত্তরণ ঘটাতে পারে। এবং আমরা 2018 সালের ইলেকশন প্রশ্নবিদ্ধ ছিল নানা কারণে, তবে 18 সালের পরে আমাদের যে ছাত্র সংসদটি হয়েছে, ডাকসু ইলেকশন হয়েছে, সেটির ভিতর দিয়ে কিন্তু কিছুটা পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। ভোট ডাকাতিতে হয়েছে, আগের রাতে ব্যালট চিন্তা হয়েছে, 2টা হলে, ছেলেদের এবং মেয়েদের হলে জোর করে ছেলেদের, মানে আমি নাসির ভাই, হ্যাঁ, আমি এটাকে স্বীকার করছি যে ইলেকশন পুরোপুরি সুষ্ঠু হয়নি, ইলেকশন সুষ্ঠু হয়নি। তবে ইলেকশন করার যে চর্চা, মানে ইলেকশনটা ইটসেলফ, এটার কারণেই ক্যাম্পাসে বলা যায় এক ধরনের একটা স্বাভাবিকতা ছিল, গেস্ট রুম, গণরুম, ওই ব্যাপার নিয়ে কথা বলার একটা জায়গা তৈরি হয়েছিল, আমরা কথা বলেছি। তো এখন যখন 5ই আগস্টের পরে একটি বাস্তবতা হাজির হয়েছে, সেই জায়গা থেকে সাধারণ শিক্ষার্থীরা আসলে কি চাচ্ছে, তারা তাদের ক্যাম্পাসগুলোতে আসলে কখন ইলেকশন চাচ্ছে, সেটা আসলে তাদের জায়গা থেকে আমরা শুনছি। বিশেষ করে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইতিমধ্যে তারা একটি বলা যায় আন্দোলনের ডাক দিয়েছিল। এরপরে তাদের কিন্তু কমিশন গঠন হয়েছে তাদের ছাত্র সংসদ নির্বাচনের। তো এটা জাহাঙ্গীরনগরের মাধ্যমে শুরু হয়েছে। আমি মনে করি সবগুলো ক্যাম্পাসেই সাধারণ শিক্ষার্থীরা আসলে তাদের জায়গা থেকে তারা দাবি দাওয়া করবে, এবং সেই ব্যাপারে আসলে সিদ্ধান্ত হবে। ছাত্র ফেডারেশন একটা সুবিধা কিন্তু আছে, ধরেন যে যখন আমরা যে কোনো কেউ যখন রাজনীতি করি, জনগণকে আসলে জনগণ বলে নিজের রাজনীতি এটা চাপাই দেওয়া যায় খুব সহজে। একটা বিষয় বলি, ধরেন ডাকসু ইলেকশন কেন তার আগে সংস্কার দরকার। আপনারা যদি ডাকসুর গঠনতন্ত্র দেখেন, আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, ছাত্র সংসদের ভিসি কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে হতে হবে? এটার কোনো যৌক্তিকতার জায়গা নেই। আমরা মনে করি ছাত্র সংগঠনের ভিসি অবশ্যই ছাত্র নেতৃবৃন্দ হতে পারে। দ্বিতীয়ত, আপনি যদি গঠনতন্ত্রে আরও কিছু ধারা দেখেন, আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচিত ছাত্র প্রতিনিধিদেরকে যে কোনো কারণে বহিষ্কার করার ক্ষমতা বিশ্ববিদ্যালয়ের ভিসির আছে। একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি কি নির্বাচিত ছাত্র নেতৃত্বকে বহিষ্কার করতে পারেন? এটা একটা গণতান্ত্রিক জায়গায় থাকা উচিত না। তৃতীয়ত, যে ছাত্র সংগঠন মানে ডাকসুর গঠনতন্ত্রে বা ডাকসুর মিটিংয়ে কী নিয়ে আলোচনা হবে, সেই আলোচনা অবশ্যই মানে সেই মিটিংয়ের এজেন্ডা ডাকসুর ভিসি ঠিক করে দেবেন। এবং আমাদের কোনো নেতৃবৃন্দ যদি মনে করেন যে এই এজেন্ডার বাইরে আমাকে বৈঠক করতে হবে, সেটা একদিন আগে ডাকসুর ভিসিকে জানাইতে হবে, এবং ডাকসুর সভাপতিকে জানাইতে হবে, ভিসিকে জানাইতে হবে, এবং তিনি যদি অনুমতি দেন তাহলেই সেটা মিটিংয়ে এজেন্ডা আকারে তোলা যাবে, তাছাড়া এটা তোলা যাবে না। পলিসিটাই এরকম করা। ফলে এইরকম একটা অগণতান্ত্রিক জায়গা, সেই অগণতান্ত্রিক জায়গাতে নিশ্চিতভাবে পরিবর্তন করা দরকার। দ্বিতীয়ত, ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়গুলোকে আমাদের শাসকরা সবসময় বিশ্ববিদ্যালয়গুলোকে অনেক কারণে ভয় পান, এবং সেটা অত্যন্ত ন্যায্য কারণ আছে। ন্যায্য কারণের মধ্যে দেখেন যে এই দেশের বিশ্ববিদ্যালয়গুলো গড়ে উঠেছিল ব্রিটিশ আমলে, এবং ব্রিটিশরা এখানে যে তাদের উন্নত পোশাকে আশাকে যারা হচ্ছে হয়তো বা বাঙালি চেহারায় দেখতে বাঙালি, কিন্তু তাদের উন্নত কর্মচারী তৈরি করার জন্য সেটা করেছিলেন। কিন্তু এই বিশ্ববিদ্যালয় থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছে। পাকিস্তান আমলে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়গুলো সবসময় অনেক বেশি কথা বলেছে পাকিস্তানের শাসনের বিরুদ্ধে 90-এর ক্ষেত্রে, এবং ইভেন কি হাসিনার আমলে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলো এই ক্ষেত্রে সরব ছিল। ফলে সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ক্ষেত্রে
এটার একটা গঠনতান্ত্রিক পরিবর্তন, এবং একই সাথে ডাকসুকে বলা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসুর যে গঠনতন্ত্র, যে ডাকসু একটা কালচারাল ক্লাব, যার কাজ হইতেছে মানে বিতর্ক আয়োজন করা, কিছু কাজ করা। ডাকসু যে রাজনৈতিকভাবে রাজনৈতিক মনস্ক মানুষ তৈরি করা ডাকসুর কাজ, যে শিক্ষার্থী সামগ্রিকভাবে একটা নিজেকে বিশ্ব নাগরিক আকারে গড়ে তুলতে পারেন, সেই জায়গা তৈরি করা যে ডাকসুর কাজ, এই জিনিসগুলো পরিবর্তন দরকার। আরেকটা বিষয় যে কারণে বলতেছিলাম ভাই, যে দ্বিতীয়ত 73 আমাকে আমরা একদম শেষ পর্যায়ে ওকে, এক সেকেন্ড, আমি জাস্ট 10 সেকেন্ড নেই। সেটা হচ্ছে যে দেখেন, এই সময় আমরা দেখব যে বিশ্ববিদ্যালয়গুলোর ভিসিকে কেন সবসময় নিয়ন্ত্রণ করতে হয়, কারণ বিশ্ববিদ্যালয়গুলো সবসময় শাসকদের বিরুদ্ধে সরব থাকে। ফলে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ কে করবে সেটা নিয়ে আমাদের কথা বলা দরকার। বাংলাদেশে বিদ্যমান সংবিধানে রাষ্ট্রপতিকে মানে এই পলিসিগত সব পরিবর্তনগুলো চাচ্ছেন। এই পলিসিগত পরিবর্তন ছাড়া মানে ধরেন এইখানে যে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা, গঠনতন্ত্র, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, সেগুলো যে আমাদেরকে সংকট সংঘাত ছাড়া কিছু দিতে পারে না সেটা প্রমাণিত। অপূর্ব জাহাঙ্গীর, একটা বিষয় একটু বলবেন, সরকারের একদম 20 সেকেন্ডে যদি বলতে পারেন, সরকারের টপ মোস্ট 3টা প্রায়োরিটি, এখন কোন 3 প্রায়োরিটি নিয়ে কাজ চলছে? সরকারের প্রথম 1 নাম্বার হচ্ছে, এভাবে বলাতে একটু মুশকিল, কিন্তু আমি তারপর আমার কাছে মনে হয় সেটা আমি বলি, সেটা হচ্ছে চিকিৎসা, নির্বাচন, বিচার। এই 3টা মাস্ট। চিকিৎসা, আহতদের চিকিৎসা, নির্বাচন, বিচার। এক ধরনের অব্যবস্থাপনা আছে, সড়কে অব্যবস্থাপনা, সিন্ডিকেটগুলো ভাঙা যায়নি, সেই বিষয়গুলো সেটা থাকবে। আমরা কিসের 15 বছর তো ইট ওয়াজন্ট অ্যান ইজি রাইড। এটা তো এমন না যে একটা মিছিল হয়েছে দাপ করে পড়ে গেছে, এটা তো তা না। একটা বিশাল ঘটনা ঘটে গেছে, এবং এই ইনস্টেবিলিটি আমি বলবো যে, চিন্তা করেন যে ঘটনাটা আজকে বাংলাদেশে ঘটেছে 5ই আগস্ট, সেটা নিউ ইয়র্কে ঘটতো, খুব কাছে না, দিল্লিতে ঘটতো, তাহলে কি অবস্থা হতো? আমি বলবো যে এখনো পর্যন্ত যতদূর আছে হচ্ছে, আমরা ট্যাকেল করার চেষ্টা করছি, দ্যাট ইজ ওয়ান থিং। বাট আমরা কিন্তু অনেক মানে কানের পাশ দিয়ে গুলি গেছে বলতে গেলে যেটা হয়, সেই অবস্থা কিন্তু আমাদের ছিল, সেটাও আমাদের একটু মাথায় রাখতে হবে। আপনাদের 4 জনকেই ধন্যবাদ। দর্শক, রাজনীতির কোনো শেষ নেই, চলতেই থাকবে। দেখা হবে এই সপ্তাহের বৃহস্পতিবার। আমাদের সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন।